প্রবলেমের মধ্যে ছিলাম, যাই হোক সেটা পরে আসছি। কিন্তু দেখো আমার ঘরে যে এত সুন্দর একটা বড় ফুলদানি ছিল, আর ফুলদানিটা বাবু ভেঙে ফেলেছে। দেখো এটা আমি যখন প্রথম বাড়ি কিনেছিলাম, মানে আমার ফ্ল্যাট কিনেছিলাম, আমার প্রথম ফ্ল্যাটের জিনিস ছিল আমার এই সব থেকে বড় ফুলদানিটা। এটা আমার বলতে পারো মানে খুব পছন্দের একটা জিনিস ছিল। এটা অনেক বছর আমাদের সাথে ছিল, এতদিন ভেঙে গেল, কিছু করার নেই। খুব মনটা খারাপ, মানে এত মনটা খারাপ, যদি আমি কোনো সোনার জিনিস হারিয়ে যেত তাহলে এত দুঃখ পেতাম না, কিন্তু এই জিনিসটা ভেঙে গেল। মানে এটা এত স্মৃতি আছে লাইফে, তো সত্যি করে খুব দুঃখ। সন্ধ্যাবেলায় দেখলে তো কতটা বাজে জিনিস হয়ে গেল, আমার খুব মন খারাপ। তো হাজব্যান্ড বলছে ঠিক আছে, পরিস্থিতি আসলে পরিস্থিতি সামনে নিতে হয়, মন খারাপ করে লাভ নেই, আবার জীবনে অন্য কিছু আসবে। যাই হোক, বাচ্চা মানুষ করে ফেলেছে। এবার এই কুমড়োটা আছে, অনেক দিন ধরে কুমড়োটা কাটা হয় না, তো ওর বাবাকে বললাম যে এটা কেটে দাও, বোনদেরকে দিয়ে আসি কিছুটা, আর আমি আর একটু বড় করে কাটছো। তো এটা সেই তোমরা জানো, ব্লগ দেখেছো নিশ্চয়ই, পিসিমণি কুমড়োটাকে দিয়েছিল। তো কাটছে এবার। মাকে দিয়েছিল একটা, আর পিসিমণি আমাকে দিয়েছিল একটা। তো মাদেরটা আমি খেয়ে বাড়ি এসেছি, খুব টেস্টি আর খুব সুন্দর ছিল। তো দেখি এটা কেমন হয়। দারুণ না? ওয়াও, দারুণ কুমড়োটা, দেখো খুব সুন্দর। পিসিমণি তুমি যদি ব্লগ দেখো তো থ্যাংক ইউ। বৌদি বিশেষ করে আমাকে দিয়েছে কুমড়োটা, খুব সুন্দর হয়েছে বৌদি। হ্যাঁ, দারুণ সুন্দর। দেখো আমি কলকাতা নিয়ে এসেছি, আমাকে তুমি দিয়েছিলে, এবার এটা রান্না করে খাবো। তার আগে বোনকে একটু দিয়ে আসি, বোনের বাড়িতে, বোন খুব পছন্দ করে। হ্যাঁ, এটা বোনকে দিয়ে আসি। হ্যাঁ, একটু কাটো, একটু রাখো, কালকে একটু বানাবো। আর হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু কুমড়ো তো কাটবো আজকে, তাহলে পুঁই শাক, ও বলে তাহলে পুঁই শাকের সবজি করবে নাকি, কুমড়ো পুঁই শাক। আর হ্যাঁ, এই দেখো ধুয়ে সবজি আমি সব রেখে দিয়েছি, বোনের বাড়িতে একটু ঘুরে আসি, এসে আমি সবজি কাটবো। আর এখানে বানাবো একটু রাইস, ভেজ রাইস, অনেক দিন খাইনি, হাজব্যান্ড বানাই এটা, তো সেটা বানাবো। ছিল অনেক গল্প করেছি, তারপর হাজব্যান্ড কিন্তু আজকে একটু ভেজ রাইস বানিয়েছে, সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম। তো এখন একটু স্টিমে দিয়েছিল, তারপর দেখি অনেকখানি খুলবো, তোদের খিদে পেয়ে গেছে। এই দেখো এতটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে তো খুব সুন্দর হয়েছে। এবার এটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে। তো চলো সার্ভ করি, তারপর আসছি। ভালোই হয়েছে, শরীর ভালো নেই, বাবুর শরীর ভালো নেই, গরম গরম এটা হলে ভালো লাগবে। খেয়ে নিই। ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক দিন পর খেলাম। আমারও হালকা ঠান্ডা লেগেছে, গরম গরম খেতে খুব ভালো লাগছে। তো খেয়ে নিই, কালকে আবার স্কুল আছে, দেখা হচ্ছে কালকে আবার সকালবেলা। আজকে তো গুড নাইট। সকালবেলা হয়ে গেছে, আজকে 9:30 বাজে। আজকে জিমে যায়নি, তার কারণ হচ্ছে সকাল থেকে অনেকটা কাজ আছে, রান্না করা, তারপর গোপুসোনাদের স্নান করানো। এই কয়েকটা দিন গোপুসোনাদেরকে স্নান করায়নি, আর ঠান্ডা লেগে গেছে। জিমে যাব সন্ধ্যাবেলা যাব, এখন যেহেতু সকালবেলায় অনেকটা কাজের লোড আছে, সামলে উঠতে পারবো না। আর রান্নাও অনেকটা কিছু করা ছিল না, বাবুকে স্কুলে যাবে, তো যদিও শরীরটা ভালো নেই, ব্রেকফাস্ট করাতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটা কাজের লোড। এখন সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে,
এবার একটু আলু ভাজা কেটে নেব, পরোটা বানাবো, টিফিনে পরোটা দেব, এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগ। কি বলবো, অনেকটা দিন, 2 দিন গ্যাপ হয়েছে, ব্লগ দেওয়া হয়নি, এই আর কি। তো মাঝে কিছুটা প্রবলেম ছিল, একটা হঠাৎ করে আমার ব্যাংকের একটা ডকুমেন্টস এর জন্য আমাকে একটু বাড়ি যেতে হয়েছিল। সেটা গিয়েছিলাম, মানে একদিনের মধ্যেই বাড়ি ফেরত এসেছি। তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, খুবই ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ক্যামেরাও নিয়ে যাইনি, তাড়াতাড়ির মধ্যে সব কিছুটা করেছি, এটাই আর কি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। করতে শুরু করে দিয়েছি, আজকে সত্যি করে ভিডিও শ্যুট করা হয়নি। আর এই যে তোজো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো লাঞ্চে আছে উচ্ছে ভাজা, এটা পুঁই শাক, কচু, কুমড়ো সবজি, পোস্ত আর বিউলির ডাল, এই হচ্ছে লাঞ্চ মেনু। আর ভগবানের পুজো ভোগ লাগিয়ে দিয়েছি, বাবু চলে গেছে স্কুল। এখন সন্ধ্যা 8:30 বাজে। এই যে আজকে খুব দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, দুজনেই আমরা আছি। আমার হাজব্যান্ডের মন একদমই ভালো নেই, মানে ও আজকে এতটাই মন খারাপ, সকালে জিমে যাওয়ার পর ওর অবস্থা এতটাই, মানে মনের অবস্থা এত খারাপ হয়েছে যে ও সারাদিন নর্মাল থাকতে পারছে না। তো কেন অবস্থা মনের এত খারাপ হয়েছে ওই বলো। বাজারে একজন সবজি বিক্রি করে, মেয়েটার নাম তার একমাত্র সন্তান, সেটা রাত্রে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবার এত কিছু কিনেছি লোকটার কাছে, তার ছেলের সাথে কথা বলি, হঠাৎ করে কাল রাত্রে এরকমভাবে দুর্ঘটনাতে একটা 26-27 বছরের বয়সের ছেলে শেষ হয়ে গেছে। এটা শুনে মনটা একদম ভালো নেই। দেখতে গেছিলাম, দেখেও খুব কষ্ট লাগছে। তো জানি না তার বাবা মা কী করে জিনিসটাকে মেনে আগে কী করে যাবে, খুবই চিন্তাজনক। তো প্যাথেটিক একটা সিন, মানে আমাদের লোকজন এখানে জড়ো হয়েছে, গোটা পাড়াটা আজকে এত, মানে কোনো আওয়াজ নেই, চুপচাপ, সবার মনে একটা দুঃখ। আমি তো দেখতে যেতেই পারলাম না, কারণ আমি এসব সিন হ্যান্ডেল করতে পারিই না। আমি একদম মানে জানি না, আমি কোনো বডি দেখতেই পারি না। আমি দেখবে যে ব্লগে বৌদির মাও মারা গেছিলো, আমি মানে কোনো দিন আমি মানে এরকম কিছু নিতেই পারি না। তো সমস্যা হচ্ছে, ছেলেটাকে আমরা খুব ভালোভাবে চিনি, রোজ দিন এই ছেলেটার কাছে গিয়ে, এত সুন্দর দেখতে, এত সুন্দর ব্যবহার, রাজার মতো একদম। একটাই ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, মানে এরকম দুঃখ যেন কোনো বাবা মার জীবনে না আসে। মানে এই দুঃখটা হয়তো পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ দুঃখ হচ্ছে একটা মা বাবার কোল থেকে সন্তান চলে যাওয়া। তো ভগবানের কাছে এটাই আমরা কামনা করি, যেন এই দুঃখটা কোনো দিন কোনো বাবা মাকে না দেওয়া হয়। নিজের শরীর দিয়ে যন্ত্রণা দেখ, সেগুলো আমরা নিজেদের শরীরে মেনে নিতে পারি, কিন্তু এই যন্ত্রণা যেন কাউকে না দেওয়া হয়। তো যাই হোক, ওর মনটা এত খারাপ ছিল, তো তাই একটু বোনের বাড়ি গিয়েছিলাম, বোনের সাথে একটু গল্প করে এলাম। আর কি বলবো, আর আমি এদিকে রান্নাও তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। দুষ্টুমি করছে প্রচণ্ড, পড়াশুনো নেই, বদমাসি, আত্মজ পড়া করছে। হ্যাঁ, বোন একটু ক্ষীর দিয়েছে, তো সেই কারণে বোন একটু ক্ষীর দিয়েছে। আর দেখুই আমি ধোকাটা কি অবস্থা, ধোকাটা তো বানাতে দিয়ে গেছিলাম, হ্যাঁ পুরো শক্ত হয়ে গেছে দেখো। এবার এইটাকে আমি কাটিং করব, কাটিং করে তুলবো, দেখি এবার এইভাবে এইভাবে। পৃথিবীর সব বাবাই একটা বাবার রূপ ধরে, জানিস বাবু, ওর বাবা, পৃথিবীর সব বাবা একটা বাবার রূপ। তার মানে কি জানিস, ওই যে তোর বাবাকে বলছিস না, বাবা ওর বাবার দুঃখ হবে, তোমার কেন হচ্ছে? তোর বাবা কোথাও নিজেকে ওই জায়গাটায় তুলে রেখেছে,
যে ওই বাবাটা, আমিও তো একটা বাবা, তা বাবার কষ্টটা কীরকম হয়। যে খুব সুন্দর, দেখো উঠে যাচ্ছে ধোকাগুলো, খুব সুন্দর, দেখেছো, একদম সুন্দর করে পিস পিস করে। দেখো এবার আমি এটাকে ডালনা বানাবো, তারপর রুটি বানাবো। ধোকার ডালনা আর রুটি। আর বাবু তো জানো আমার ভাত খায়। বাবু পড়া কমপ্লিট কর। কতটা পড়া করলি? কালকে দিদি আসবে কিন্তু পড়াতে। পুরো সূর্যের মতো মনে হচ্ছে, লবণ দেওয়া আছে। চল এটা ফ্রাই করি। তারপর দেখো ধোকাগুলোকে এভাবে ভেজে রেখেছি। খুব সমস্যা এক হাতে করে ভিডিও বানানো। যে ধোকাগুলো ভেজে রেখেছি, বাবু অর্ধেকটা খেয়ে নিয়েছে। আর এই যে মশলাটা এখন কষাচ্ছি সুন্দর করে। খুব ইচ্ছে ছিল এই ধোকা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা, তো মন মানসিকতা ভালো না থাকার কারণে হাজব্যান্ড আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে না। তো সেই কারণে আমার একা একা ক্যামেরা করতে খুব সমস্যা হচ্ছে। তো এইরকম করেই আমি শেয়ার করছি। আর কি বলবো, মানে বাধা গ্যাস শেষ হয়ে গেল রান্না করতে গিয়ে, আমার গ্যাসটা আবার রেডি করতে হলো। চলো মশলাটা এবার সুন্দরভাবে কষিয়ে নেবো, কষিয়ে তারপর রান্নাটা শেষ করবো, তারপর রুটি বানাবো। এই দেখো ধোকার ডালনা পুরো বানিয়ে নিয়েছি, এই যে পুরো রেডি, আর খাওয়া চলছে। খুব টেস্টি হয়েছে, খেয়ে নিই এই আর কি। তখন ব্লগটা শেষ করতে পারলাম না, মা ফোন করেছিল সেই কারণে, আর প্রচুর ঘুম পাচ্ছে আমার। তো চলো ব্লগটা শেষ করি। আজকে তো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। তো তোমার সবাই ভালো থাকবে, আর প্লিজ ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট।